আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হয়নি। সরকার, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনপি, জামায়াত, জুলাই সন্ত্রাসী, এনসিপি সকলে মিলে সারাদিন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছে তাদের ভয়ের গভীরতা আসলে কতটা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ নেই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা নেই। তবু সারা দেশে রাষ্ট্রকে ব্যবহার করে আওয়ামী বিরোধীরা নিজেরাই সারাদিন ধরে তাণ্ডব করে গেল। মাঝখান থেকে দেশের জনগণ আর বিশ্ব জানল যে আওয়ামী লীগকে ঠেকানো ছাড়া দেশের সরকার আর কথিত বিরোধী দলের আর কোনো কাজ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রিয় দেশবাসী, প্রিয় আওয়ামী লীগ নেতাকর্মী, সহযোগী সংগঠন, সমর্থক, শুভানুদ্দয়ী, দেশ ও প্রবাসে বসবাসরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানাই। 23শে জুনের আশঙ্কা বোধহয় একটু কেটে গেছে। খুব একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি, যদিও মাঠে সেনাবাহিনী এবং বিজিবি থাকবে 30শে জুন পর্যন্ত। ততদিন পর্যন্ত এক ধরনের পাহারা থাকবে, পুলিশ তো প্রস্তুত থাকবে। এক ধরনের প্রস্তুতি যে আওয়ামী লীগ 23 তারিখে করতে পারলো না, 24 তারিখে, 25 তারিখে এরকম কোনো অ্যাটেম্প্ট তারা নেয় কিনা। তবে মনে হয় না যে কোনো সংঘাতময় পরিস্থিতির দিকে আর আমরা যাব। কিংবা এই ভিডিওটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মন এবং চোখের শান্তি যোগাবে, কিন্তু বিএনপি জামাতি রাজাকারের বাচ্চাদের একেবারে টাড়াইয়ে জ্বললে পুরে সারখার হইয়া যাবে। গরম তেল ছিড়েলে যেমন জলে পুরে, ঠিক তদ্রুপ। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। জন্মদিন আওয়ামী লীগের, অথচ আনন্দের ঠেলায় ঘুম হারাম বিএনপি সহ মাঠে থাকা দেশ বিরোধী 33টা রাজনৈতিক দলে। যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসবে। আওয়ামী লীগ এলে বাংলাদেশে এই বিএনপি, এই জামায়াত ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন কেউ থাকতে পারবে না। এই ভয় যত প্রগাঢ় হবে, তত ওয়াকারুজ্জামানের পক্ষে তার একটা সেনা শাসন বা একটা সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সরকার গঠনের পথ পরিষ্কার হবে। তবে ওয়াকারুজ্জামান অনেকবার আমাদের বলেছেন তিনি ক্ষমতা নিতে চান না, তিনি নির্লোভ, তার ক্ষমতার কেন্দ্রে বসার কোনো ইচ্ছা নাই। কিন্তু আসিম মুনিরও তো ক্ষমতায় বসেন নাই। আসিম মুনির পাকিস্তানি ফিল্ড মার্শাল বনে গেছে। প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রিয় দেশবাসী, প্রিয় আওয়ামী লীগ নেতাকর্মী, সহযোগী সংগঠন, সমর্থক, শুভানুদ্দয়ী, দেশ ও প্রবাসে বসবাসরত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানাই। আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনটি শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী না, দিনটি বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। এই অবিস্মরণীয় অধ্যায় এই কারণে যে আওয়ামী লীগ 1949 সালের এই দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শোষিত, বঞ্চিত মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, মানবিক মর্যাদা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করেই কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের সেবা করে যাচ্ছে, জনগণের উন্নতি করে যাচ্ছে। আজকের বাংলাদেশের জনগণ যতটুকু অর্জন করেছে সবই আওয়ামী লীগেরই দান। স্বাধীনতা, বাংলাদেশ, বাঙালি হিসেবে বিশ্বে একটি স্বতন্ত্র জাতি মর্যাদা, সবই তো আওয়ামী লীগের দেওয়া। আজকে আমরা কি দেখি, জমি সেচ কম দেখে খাল কাটতে যেয়ে আশ্রয় প্রকল্পে যাদের ঘর দিয়েছি সেই ঘরের উপর মাটি ফেলে ঘরগুলি শেষ করে মানুষকে আবার নিঃস্ব করে রাস্তায় ফেলে দিচ্ছে। পাকা রাস্তা কেটে তার মাঝখান থেকে খাল কেটে নিয়ে গেছে। মানে এইরকম ধ্বংসাত্মক কাজ মানুষ করতে পারে, এটা ধারণারও বাইরে। কিন্তু আজকে বিএনপি সরকার ক্ষমতা এসে তাদের সেই মানুষের ক্ষতি করার দক্ষতা তারা খুব ভালোভাবে দেখাতে পারছে। আর বাটপার ইউনূস সে ক্ষমতায় থেকে দেশটাকে আরো ধ্বংস করে দিয়ে গেছে।
আমাদের কমিউনিটি ক্লিনিক, আশ্রয় প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা যে অগ্রগতি বাংলাদেশ করেছিল, আজকে বাংলাদেশ আর সেই অবস্থা নাই। শিশুদের, শত শত শিশুদের হত্যা করা হলো। এটাই আমি দেশবাসীকে বলবো যে আপনারা এটা দেখেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কোভিডের সময় আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছি, আর আজকে আমরা কি দেখি? একটা শিশুকে টিকা দিতে পারে না। আমি তো টাকা রেখে এসেছিলাম, কেন সেই টিকা কেনা হয় নাই? আর এত মায়ের কোল কেন খালি করলো? তবে মায়ের কোল খালি করা এটা তো ওদের অভ্যাসই। একটা বিধবা মা দুটি সন্তান নিয়ে বিধবা হয়েছে, সেই একটা ইন্ডাস্ট্রিতে সে চাকরি করে তার সংসার চালাতো, আর পাশাপাশি লেখাপড়া করতো। সে ছাত্রলীগের সমর্থক ছিল। মধুখালীতে তাকে তুলে নিয়ে হত্যা করে সেই বিধবার এক অবলম্বন কেড়ে নিল। কাজে এতে এতে তাদের কিছু আসা যায় না। এটা আমার মনে হয় জাতিকে সেটা বুঝতে হবে। আজকে বাংলাদেশ, আমরা যেখানে বৈশ্বিক পরিমণ্ডলে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলাম বাঙালি জাতিকে, আজকে তার ধুলাই মিটিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আজকে ছিনিমিনি খেলা হচ্ছে। দেশের সব থেকে পুরনো দল এবং বৃহত্তম রাজনৈতিক দল, যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী দল, সেই দলকে কিভাবে নিষিদ্ধ ঘোষণা করে? কোটি কোটি মানুষের পছন্দের দল নির্বাচন করতে দিল না। কেন দিল না? আমাদের নামে বলে জঙ্গি, সন্ত্রাসী ইত্যাদি। আমি দেশবাসীকে বলবো যে আপনারা একটু বিচার করে দেখেন তো, আওয়ামী লীগ আমলে কত সন্ত্রাস হয়েছে। আর এই বিশ্ব বাটপার ইন্ডুস ক্ষমতা আসার জন্য মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে হত্যাযজ্ঞ জুলাই থেকে শুরু করেছিল এবং এখন পর্যন্ত তা চলছে। 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনের নামে একটা প্রহসন হয়ে গেছে, কিন্তু সরকারি নীতির কোনো পরিবর্তন হয়নি। হয়তো একটা ব্যক্তি বিশেষ পরিবর্তন হয়েছে, কিন্তু সেই একইভাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যাচ্ছে। দেশের অবস্থাটি কি? আইনের শাসন নাই, বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই। সেগুলি লাঠিসোঁটা নিয়ে তো চিফ জাস্টিসকে তাড়ানো হলো। সে আপনি বিচার চাইবেন, সে অধিকার নাই। আর এই যে মানুষ খুন হয়েছে, যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। যারা আপনজন হয়েছে, ওই পুলিশ হত্যা হয়েছে, তার বিচার হবে না, স্পষ্ট বলে দিল। তারা মানুষ না? আজকে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনীর সদস্য, প্রশাসন, সিভিল প্রশাসনের অফিসার, তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে। কারাগার জঙ্গিদের বের করে দিয়েছে, সন্ত্রাসীদের বের করে দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীদের কারাগারে ভরে তাদের উপরে চরম নির্যাতন। আজকে 150-র উপর আমাদের নেতাকর্মী সেই কারাগারেই নির্যাতনের শিকার হয়ে আজকে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমি একটা কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল কর্মকর্তা যারা, তাদের স্মরণ করে দিতে চাই, তারা কোনো দলীয় না, কোনো দলের বাহিনী যেন না হয়। কারণ আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং রাষ্ট্রের দায়িত্বশীল, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। কাজে রাজনৈতিক নির্দেশে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করা, মিথ্যা মামলায় জড়ানো, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি দমন করা বা কোনো নাগরিককে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা, এটা অপরাধ। কাজে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে কাউকে অপরাধী বানাবেন না, আর এই ধরনের অপরাধ করবেন না। আমি জানি যারা এই পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়েছে, 460টা পুলিশ বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং শত শত মানুষকে চাকরিচ্যুত করেছে, একদিন যদি আল্লাহ ক্ষমতা দেয়, অবশ্যই আপনাদের সম্মান আমরা ফিরিয়ে দেব। কাজে যারা এই ধরনের অপরাধ করেছে, মায়ের কোল খালি করেছে, পিতাকে সন্তান হারা করেছে, সন্তানকে পিতা হারা করেছে, তাদের নিরাপদ মানুষকে যারা কাঁদাচ্ছে প্রতিনিয়ত, ঘরে ঘরে যে মা বোনকে রেপ করে যাচ্ছে কিন্তু বিচার চাইতে পারছে না, ইতিহাস তাদের কোনোদিন ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না। একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি কাজে এটাই বলবো যে জনগণের বিরুদ্ধে যেন কেউ না যায়। আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনগণের অধিকার নিয়েই আওয়ামী লীগ কাজ করেছে। আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার সংরক্ষণ করে। আমি আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদেরকে বলবো যে প্রতিনিয়ত আপনারা নির্যাতিত হচ্ছেন, কারাগারে অথবা কারাগারের বাইরে সমানভাবে নির্যাতনের শিকার হচ্ছেন।
আমি জানি আমার প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা একটা কঠিন সময় আপনারা পার করছেন। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া, জীবন জীবিকার সব পথ কেড়ে নেওয়া, চাকরি থেকে মিথ্যে বলে বের করে দেওয়া, লুটপাট করা, এগুলি সব প্রতিনিয়ত চলছে। ছোট ছোট শিশুরাও রেহাই পাচ্ছে না। 1.5 মাসের শিশু সহ মাকেও গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু এত অত্যাচার সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথা নত করেননি। আপনাদের এই ত্যাগ বৃথা যাবে না। আমি আপনাদের কষ্ট বুঝি। স্বজনহারা বেদনা আমার থেকে আর কে বেশি বুঝবে। একটা কথা মনে রাখতে হবে, ওই 5ই আগস্ট 24 সালে উদ্দেশ্য ছিল আমি আমার ছোট বোন রেহানাকে হত্যা করা। ঠিক গ্রেনেড হামলা, 76 কেজি বোমা, নানাভাবে আমাকে যখন হত্যার চেষ্টা হয়েছে, কিভাবে আমি বেঁচে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়েছে, আমার নেতাকর্মীর জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। বেঁচে যখন আছি, যত দূরেই থাকি আপনাদের মাঝেই আছি। আমার অনুপস্থিত এটা আমার নীরবতা না, দূরে থাকলেও আমি আপনাদের মাঝে আছি, আপনাদের কথাই চিন্তা করি, সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর ত্যাগ, সাহস এবং আপনাদের কষ্ট, ব্যথা, বেদনা, তার সাথে আমি সবসময় আমি আপনাদের পাশে। আজকে আমরা চাই যে কূটনৈতিকভাবে হোক, রাজনৈতিকভাবে, আইনের পথে আন্তর্জাতিক জনমত গঠনের জন্য যাতে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসে, জনগণের অধিকার ফিরে আসে, বাংলাদেশের জনগণ যেন আবার তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পায়, তার জন্যই আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে। এত বাধার পরেও যে সংগ্রাম আপনারা চালিয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে স্যালুট দেই। এবং যারা সমর্থন দিচ্ছেন, দেশের জনগণ, তারাই আমাদের শক্তি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কাজে আমরা এটি বলবো যে এই 77 বছরের পথ চলায় বহুবার আওয়ামী লীগ আঘাতের সম্মুখীন হয়েছে, চড়াই উতরে পার হতে হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি, হারিয়ে যায়নি, হারিয়ে যাবে না। আওয়ামী লীগ আছে। কাজে একটা কথা মনে রাখবেন যে আমি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। আমি ক্ষমতার লোভে রাজনীতি করিনি। আমি সেই স্কুল জীবন থেকে রাজনীতি করেছি অধিকার প্রতিষ্ঠার জন্য। আমি রাজনীতি করি বাংলার মানুষের জন্য। আমার পিতা যে স্বপ্ন দেখেছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, দেশের মানুষকে উন্নত জীবন দিবেন, আমরা দিয়েছিলাম। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। বাংলাদেশের জনগণ দেশে প্রবাসে যেখানে যেত অত্যন্ত সম্মান পেত। আজকে সেই সম্মানটা হারিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ কেমন আছে সেটাই জিজ্ঞেস করে, কিন্তু আগে তা ছিল না। কাজে এই অবস্থার থেকে আবার দেশকে ফিরিয়ে আনতে হবে। 81 সালে বাবা মা ভাই সব হারিয়ে ছোট 2টি সন্তান, একমাত্র বোন, তাদেরকে স্নেহ বঞ্চিত করে আপনাদের কাছে ফিরে এসেছিলাম বাংলাদেশের জনগণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আবার 2007 সালে আমি যখন বিদেশে আমার অসুস্থ পুত্রবধূকে দেখতে গেছি, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যার মামলা দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমি দেশে ফিরে আসতে চাইলাম বাধা দেওয়া হলো। সেই বাধা অতিক্রম করেও আমি ফিরে এসেছি। আবারও আমি ফিরে আসবো। আমি সারা বাংলাদেশের মানুষের সেই তৃণমূল ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমি মানুষের সাথে কথা বলছি। আমার একটা পরিকল্পনা অনুযায়ী আমি কথা বলে যাচ্ছি। তারপরে আমি ফিরে এসে আপনাদের পাশেই দাঁড়াবো। আপনাদের যে মর্যাদা সেটা যাতে আবার পূরণ হয় সে ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আমি বাংলাদেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক শক্তিতে যারা বিশ্বাস করেন, যারা বাংলাদেশের জনগণের কল্যাণ চান, তাদের সবাইকে আমি আহ্বান করব, ভয়কে জয় করে সবাই ঐক্যবদ্ধ হন। সকলে ঐক্যবদ্ধ হয়েই এই প্রতিহিংসা রাজনীতি আপনারা প্রত্যাখ্যান করেন। মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা দেবার তাদের কোনো অধিকার নেই। কাজে এই নিষেধাজ্ঞা অচিরে প্রত্যাহার করতে হবে, কারণ আওয়ামী লীগ জনগণের দল। জনগণের রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দিলে। কাজে এই অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষকে আজকে ঐক্যবদ্ধ হবার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আসুন 77তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা নতুন করে শপথ করি, ভয় না সাহস, বিভেদ না ঐক্য, সংঘাত নয় শান্তি, প্রতিহিংসা নয় ন্যায় বিচার, অন্ধকার নয় আলোর পথে যাত্রা, মুক্তির যুদ্ধের চেতনায় আলোকিত পথেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিল,
জনগণের সঙ্গে আছে, জনগণের সঙ্গেই থাকবে। জনগণের শক্তিতেই আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবো। দেশবিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্রের জাল ভিন্ন করে বাংলাদেশে আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনার পথে এগিয়ে নেব। বাংলাদেশ আবার বিশ্বের দরবারে সম্মানের সাথে বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে দাঁড়াবে। জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করব। সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ করার সাথে সাথে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আজকের প্রজন্ম আগামী দিনের রাষ্ট্র পরিচালনার যারা কর্ণধার হবে তাদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলব। এটাই আমাদের প্রতিজ্ঞা। কারণ তারুণ্যই শক্তি, সেই তারুণ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব, তারাই নেতৃত্ব দেবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ তার 77 বছর পার করছে। বাংলাদেশ এই আওয়ামী লীগের নেতৃত্বে আবার মাথা উঁচু করে এগিয়ে যাবে প্রত্যেকটা বাঙালি জাতি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের সকল মানুষ শান্তিতে বাস করুক, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগকে রাস্তায় নামতে হয়নি। সরকার, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, বিএনপি, জামায়াত, জুলাই সন্ত্রাসী, এনসিপি সকলে মিলে সারাদিন রাস্তায় থেকে বুঝিয়ে দিচ্ছে তাদের ভয়ের গভীরতা আসলে কতটা। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ নেই, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের কিছু করার ক্ষমতা নেই। তবু সারা দেশে রাষ্ট্রকে ব্যবহার করে আওয়ামী বিরোধীরা নিজেরাই সারাদিন ধরে তাণ্ডব করে গেল। মাঝখান থেকে দেশের জনগণ আর বিশ্ব জানলো যে আওয়ামী লীগকে ঠেকানো ছাড়া দেশের সরকার আর কথিত বিরোধী দলের আর কোনো কাজ নেই। আচ্ছা বলুন তো, ধানমন্ডি 32-এ জামায়াতের কি কাজ? জামায়াত কেন ধানমন্ডি 32-এ গিয়ে সাংবাদিক পেটালো? এটা কি রাজনীতি নাকি প্রহসন? এটা কি রাষ্ট্র পরিচালনা নাকি ভয়ে কাঁপতে কাঁপতে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকানোর মরিয়া চেষ্টা? 23শে জুনের বাংলাদেশের দিকে তাকালে বিশ্বের যে কোনো সচেতন পর্যবেক্ষক একটাই প্রশ্ন করবেন, এই দেশটা কি কোনো সরকার চালাচ্ছে নাকি একটি দলের জন্মদিন ঠেকানোই এখন রাষ্ট্রের প্রধান কাজ? তারেক রহমানের বর্ধিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর, অথচ দিনে 10টি খুন হচ্ছে। পুলিশ বলছে সে কথা। তিনি বলছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন আওয়ামী লীগের নৈতিক সাহস নেই, তারা চোর বাটপার, তারা অনেক কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। এত কথার পরও সেনাবাহিনী, 18,000 পুলিশ, বিজিবি, এনসিপির গুন্ডা, ছাত্র দলের গুন্ডা সবাই রাস্তায়। এরা কেন রাস্তায় বলুন? মানে এটা কি একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থার চিত্র নাকি ভেতরে ভেতরে কাঁপতে থাকা একটি অনিশ্চিত ক্ষমতার প্রতিচ্ছবি? উপদেষ্টা জাহিদুর রহমানের ভাষায়, যদি আওয়ামী লীগ সত্যি চোর বাটপার হয়, যদি তাদের নৈতিক সাহস না থাকে, তাহলে সেই দলকে ঠেকাতে রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি মোতায়েন করতে হচ্ছে কেন? একজন ভিক্ষুককে ঠেকাতে কি কেউ ট্যাঙ্ক নামায়? প্রশ্নটা হাস্যকর শোনালেও বাস্তবতাটা এর চেয়ে কম হাস্যকর নয়। বরং এই যে বিপরীতমুখী চেষ্টা, কথা, তারেক রহমানের সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ বলছেন আওয়ামী লীগ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল। তিনি বলেছেন মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে, কিন্তু ঠিক তার পাশেই একটি প্রশ্ন আমরা দাঁড়িয়ে থাকতে দেখি, ধানমন্ডি 32-এ যুদ্ধাপরাধী জামায়াত ইসলামীকে বিক্ষোভ করতে দেওয়া হলো কিভাবে, কেন? যে ধানমন্ডি 32 বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত, সেখানে 1971 সালের ঘাতকদের উত্তরসূরি জামায়াতকে বিক্ষোভ করার অনুমতি দিল এই সরকার। শুধু তাই নয়, সেই বিক্ষোভ থেকে সাংবাদিকদের উপর হামলা হলো, রক্ত ঝরল, মাহফুজুর রহমান শিশির সহ অন্তত 5 জন সাংবাদিক আহত হলেন। এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারেক রহমান সরকারের আসল চরিত্রটা আসলে কি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মোমবাতি জ্বালানো ঠেকাতে 18,000 পুলিশ, 6 জেলায় সেনা, 200 চেকপোস্ট, আর একই দিনে সেই জামায়াতকে মাঠে নামার সুযোগ দেওয়া হলো যাদের হাতে 1971 সালে এই দেশের সূর্য সন্তানদের রক্ত ঝরেছিল। এটা কোন নীতি বলেন? এর চেয়ে জঘন্য কিছু এই রাষ্ট্রের সুপরিকল্পিত পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধীদের পুনর্বাসন আপনি কি আর আপনার জানা আছে? আমার জানা নেই। আপনাকে আমি একটি তথ্য দিই, ছাত্র দলের একটা ঘোষণা এসেছে, এই গোটা পরিস্থিতির সঙ্গে সবচেয়ে ভয়াবহ মাত্রাটি যোগ করেছে ছাত্র দলের এই ঘোষণা। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমদ রাহি ঘোষণা করেছেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোন নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মিছিল থেকে স্লোগান দিচ্ছে ছাত্রলীগ বারিশ না, পিঠের চামড়া থাকবে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়।
কারণ 2024 সালের 26শে জুলাই ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত গোয়েন্দা পুলিশের বরাতে জানা গিয়েছিল যে যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী পিটন লন্ডন থেকে নির্দেশনা পেয়েছিলেন পুলিশ মারলে 10,000 আর ছাত্রলীগ মারলে 5,000 টাকা দেওয়া হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই টোকাই এবং ছিন্নমূলদের দিয়ে কিশোর গ্যাংদের দিয়ে তাণ্ডব চালানো হয়েছিল, হত্যাযজ্ঞ ঘটানো হয়েছিল। আর সেই লন্ডন থেকে নির্দেশনা এসেছিল কোথা থেকে? লন্ডনে তখন কে থাকতেন? নাম বললে চাকরি থাকবে না। সেই একই ব্যক্তি আজ দেশের প্রধানমন্ত্রী, আর তার ছাত্র সংগঠন আবারও একই কায়দায় হত্যার টেন্ডার ডাকছে। এই সংযোগটা কেউ যেন ভুলে না যান। জুলাই সন্ত্রাসীদের তথাকথিত বিপ্লবে যে পদ্ধতিতে রক্তপাত ঘটানো হয়েছিল, টাকার বিনিময়ে টোকাই নামানো, কিশোর গ্যাং নামানো, সহিংসতা করা, লন্ডন থেকে পুরস্কার ঘোষণা, সেই একই পদ্ধতি আবার মাথাচাড়া দিচ্ছে। আবার এই সরকার সেটা দেখছে এবং নীরব থাকছে, কারণ এই সরকারের পৃষ্ঠপোষকতাই সেই তাণ্ডব সম্ভব হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ বলেছিলেন আওয়ামী লীগের বড় ধরনের গোলযোগ সৃষ্টির সক্ষমতা নেই। মাহবুবুল্লাহ কিন্তু সরকারের খুবই ঘনিষ্ঠ। সরকারের উপদেষ্টা স্বয়ং বলছেন আওয়ামী লীগ বেশি কিছু করতে পারবে না। তাহলে ডিএমপি কমিশনারের এই উদ্বেগ কিসের? যিনি বলছেন মিছিল থেকে ককটেল ফুটছে, নাশকতার পরিকল্পনা থাকতে পারে, তিনি নিজেই স্বীকার করলেন শতভাগ নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি। তাহলে যে নিশ্চয়তা নেই, তার ভিত্তিতে সেনাবাহিনী নামানো হলো কেন? আইনের শাসন নাকি আতঙ্কের শাসন? আরেকটি সত্য আপনাদের বোঝা দরকার, তারেক রহমানের এই বর্ধিত সরকার জানে যে তার ক্ষমতার ভিত্তিটা কাচের মতো ঠুনকো। অবৈধ ইউনূস সরকারের রেখে যাওয়া দমন নীতির উত্তরাধিকার নিয়ে ক্ষমতায় আসা এই সরকার জানে রাষ্ট্রযন্ত্র সরিয়ে নিলে তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যাবে। তাই সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েও তারা ফেরাতে পারছে না। তাই 18,000 পুলিশ নামাতে হচ্ছে একটি দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাতে। তাই যুদ্ধাপরাধী জামায়াতকে, জুলাই সন্ত্রাসীদেরকে রাস্তায় নামিয়ে পাল্টা শক্তি প্রদর্শন করতে হচ্ছে। ইতিহাসের একটি নির্মম সত্য আছে, যে শাসক রাষ্ট্রযন্ত্রকে নিজের রাজনৈতিক টিকে থাকার হাতিয়ার বানিয়ে ফেলে, সে আসলে ততদিনই টিকে থাকে যতদিন সেই যন্ত্রটা তার হাতে থাকে। আর সেই যন্ত্রটা যেদিন সরে যায়, সেদিন তার সামনে দাঁড়ানোর মতো আর কিছুই থাকে না। 23শে জুনের বাংলাদেশ সেই সত্যটাকে আরেকবার চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিল। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে রাষ্ট্রের আর কোনো কাজ নেই আওয়ামী লীগকে ঠেকানো ছাড়া। হাম আক্রান্ত হয়ে হাজারো শিশুর মৃত্যু, অর্থনীতির ভয়াবহ অবস্থা, হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে মুদ্রাস্ফীতি মানুষের জীবনকে জেরবার করে দিচ্ছে। অথচ সরকার, বিরোধী দল তাদের সর্বশক্তি নিয়োগ করছে কেবলমাত্র আওয়ামী লীগ ঠেকাতে। অথচ কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যবস্থাটি হওয়ার কথা ছিল সরাসরি নির্বাচন দিয়ে, সকল পক্ষকে সমান প্রচারণার সুযোগ দিয়ে, মানুষকে স্বাভাবিকভাবে বেছে নেওয়ার সুযোগ দেওয়া। যদি আওয়ামী লীগ চোর ডাকাত হয়ে থাকে, আওয়ামী লীগ বদমাইশ হয়ে থাকে, তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এটাই হতো গণতন্ত্রের স্বাভাবিক পথ। কিন্তু সরকার সে পথে না হেঁটে অবৈধ এবং সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকারী ইউনূস যেমন তার শাসনকে চিরস্থায়ী এবং ঝামেলা মুক্ত করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তেমনি তারেক রহমানের সরকারও ইউনূসের শেখানো এবং দেখানো পথেই হেঁটেছে, হাঁটছে। আর এর ফলে আওয়ামী লীগ যতটুকু অজনপ্রিয় হয়েছিল জুলাইতে গত বছর, তার চেয়ে বহুগুণ জনপ্রিয় হয়ে মানুষের মনে এবং জীবনে ফিরে আসছে। আর তাতে জামায়াত, বিএনপি, এনসিপি একত্রিত হয়ে আওয়ামী লীগ ঠেকানোয় তাদের সর্বশক্তি নিয়োগ করছে। প্রশ্ন হলো, এই সর্বশক্তি নিয়োগের পরও যদি আওয়ামী লীগ ঠেকাতে না পারে, তাহলে বাংলাদেশে আরেকবার 71-এর মতো পরিস্থিতি তৈরি হবে, যখন বাংলাদেশের সকল ধূলিকণার বৈধ দাবিদার হয়ে উঠবে আওয়ামী লীগ। পরিস্থিতি ঠিক সেদিকে এগোচ্ছে। টের পান আপনারা? বাংলাদেশের মানুষ দেখছে, বিশ্ব দেখছে। রয়টার্সের মতো সংবাদ মাধ্যম হেডলাইন করছে যে একটি দলকে ঠেকানোর জন্য সেনাবাহিনী নামিয়েছে বাংলাদেশে। 77 বছরের পুরনো একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ঠেকাতে গোটা রাষ্ট্রকে মাঠে নামাতে হয়েছে। এই একটি তথ্যই তারেক রহমানের সরকার সম্পর্কে যা বলার সব বলে দিচ্ছে। বাকি বিশ্লেষণ আসলে নিষ্প্রয়োজন। ভালো থাকবেন সবাই। এই ভিডিওটা আওয়ামী লীগের নেতা কর্মীদের মন এবং চোখের শান্তি যোগাবে, কিন্তু বিএনপি জামাতি রাজাকারের বাচ্চাদের একেবারে টাড়াইয়ে জ্বললে পুরে সারখার হইয়া যাবে। গরম তেল ছিটাইলে যেমন জলে পুরে, ঠিক তেমন। গ্রামাঞ্চলে একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। জন্মদিন আওয়ামী লীগের, অথচ আনন্দের ঠেলায় ঘুম হারাম বিএনপি সহ মাঠে থাকা দেশ বিরোধী 33টা রাজনৈতিক দলে। এরা 32 নাম্বার সহ ঢাকার বিভিন্ন জায়গা দিয়ে মিছিল করতেছে। আবার অন্যদিকে আওয়ামী লীগ যাতে মিছিল করতে না পারে, কেক কাটতে না পারে, সেই কারণে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, সাদা পুলিশ, কালা পুলিশ, নীল পুলিশ সব মাঠে নামাই দিচ্ছে। অথচ এই পর্যন্ত যতটুকু তথ্য পাইছি, এই দেশের বিভিন্ন জায়গায় প্রায় 78টার উপরে মিছিল হয়েছে, 126টার উপরে কেক কাটা হয়েছে। এগুলো তথ্য পাইছি, আরো পাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা যে করতেছি না, এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল চলতেছে। এই যে মিছিলের দৃশ্যটা একটু দেখেন, এটা সিলেটের একটা মিছিল, সন্ধ্যা নাগাদ হয়েছে এই মিছিলটা। এই মিছিলটা পণ্ড করার জন্য বিএনপির সন্ত্রাসীরা সেখানে গিয়েছিল। এই যে পিছন দিকটা দেখতেছেন না, দাঁড়াইছে মোটরসাইকেল নিয়ে, এরা গেছিল আওয়ামী লীগের এই মিছিল পণ্ড করার জন্য। কিন্তু যেই দেখছে মিছিল আওয়ামী লীগের লোকজন অনেক বেশি, তখন আর আগে বাড়া নাই। দূর থেকে চাতক পাখির মতো অসহায় হইয়া সেই মিছিল দেখতেছিল, আর ভিতরে ভিতরে জ্বলতেছিল বা কেক কাটার আনন্দ নিতেছিল বা একটু খাওয়ার জন্য হয়তো অপেক্ষা করতেছিল।
গোপালগঞ্জে 5 প্লাটুনের উপরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, আরো সাদা লাল নীল পুলিশ বিজিবি তো আছেই। এর পরেও দেখেন এই মিছিলটা দেখতেছে, ওখানে মিছিল হয়েছে, আয়োজন করে কেক কাটা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে আছেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেবের নির্দেশনায় স্থানীয় সাধারণ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা এবং সাধারণ জনগণ দেখবেন হাতে আবার কাশি আছে, একবার ধারালো কাছে, কিন্তু এটা নিয়ে সাধারণ জনগণ সেই মিছিলে অংশ নিয়েছে। আওয়ামী লীগের এই 77তম প্রতিষ্ঠা বার্ষিকী তো অনেক আগেই সফল, কিন্তু এই আলোচনাগুলো ওদের একটু চোখে আঙ্গুল দিয়ে কিছু ঘটনা দেখাই দেওয়ার জন্য। আজকের সবচেয়ে আমার চোখে যেটা একটু এক্সক্লুসিভ লাগছে কোনটা, বগুড়াতে একেবারে তারেক জিয়ার ঘাটের জায়গায় দেখেন পুলিশ সহ ছাত্রলীগের একজন বীর যোদ্ধা, এই দেখেন ব্যানারটা দেখতেছেন, দুই পাশে পুলিশ, মাঝখানে ছাত্রলীগের কর্মী। তারা আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আয়োজন এবং সেই ব্যানার পুলিশ সহ ছাত্রলীগের এই কর্মীটা সেখানে এই আয়োজনটা করেছে। ব্যানার দ্বারা বলে এটা পুলিশ আর সেনাবাহিনী ব্যানার ধরতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এরপরে অনেকে ওই যে মব সন্ত্রাসী গুলা বলবে যে গুরুত্বপূর্ণ জায়গা এবং মহাসড়কে তো মিছিল দেখো নাই। এই যে দেখেন ঢাকা সিলেটগামী এলাকায় একেবারে ঢাকা সিলেট মহাসড়ক, একেবারে ওপেন জায়গায় আওয়ামী লীগের বীর সেনানী সহ দেশের জনগণ সাধারণ মানুষকে একত্রিত হইয়া তারা এখানে মিছিল করতেছে। এই মিছিলের ছবিটা একটু দেখেন, সেনা মোতায়েনের পরেও ফরিদপুরে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী হিসেবে মিছিল, সামনে থাকা এই নারীর সাহসী দেখছেন। ভিডিওটা অ্যাড করতে পারেন, কারণ এত ভিডিও ডাউনলোড করে আসলে লাগানোটা সম্ভব না, এক হাতে কাজ করা তো। আমি তার মিছিলের এই নারীর, আমি তার মিছিলের সাহসী এবং বজ্র কণ্ঠে শুনেছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ আসবে বীরের বেশে, আওয়ামী লীগের জন্মদিন সার্থক হোক, সফল হোক, এমন নানান স্লোগান তিনি দিতেছিলেন, খুব সাহসী। এবার বললাম না যে আমি যে এই যে ভিডিও করতেছি, এখনো মিছিল বিভিন্ন জায়গায় চলতেছে। এই ভিডিওটা করার 1 ঘন্টা আগেও আমাদের গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ ভাই একটা ভিডিও ছাড়ছেন, যেখানে দেখলাম যে এই রাতের বেলা তারা মশাল জ্বালাইও গোপালগঞ্জে মিছিল করতেছে। মনে রাখেন সেখানে কিন্তু 5 প্লাটুনের অধিক সেনা মোতায়েন উপস্থিত রয়েছে। এই ছবিটা একটু দেখেন, চট্টগ্রাম পটিয়া, সেখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং কি পরিমাণ নিরাপত্তা। তারপরেও দেখেন মব সন্ত্রাসী উপেক্ষা করিয়া চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগের বীর সেনানী যোদ্ধারা কিভাবে সাধারণ জনগণকে সাথে নিয়ে বাদাম টানাইয়া, মজ বানাইয়া একেবারে সামনে আবার সুন্দর ব্যানারের সামনে রঙিন ভাবে লিখেছে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক। এমনকি সেখানে কেক কেটেছে, নাচ গানও তারা করেছে। আসলে এটা তো বুঝেন যে একটা ভিডিওর মাধ্যমে এই যে 77টা যে মিছিলের দৃশ্য তুলে ধরাটা সম্ভব না। 126টা জায়গায় কেক কাটার আয়োজন করা হয়েছে। আমার আওয়ামী লীগের ভাইদের কাছে একটা প্রশ্ন ছিল, কমেন্টে জানাবেন যদি শেষের দিকে কেউ শুনে থাকেন, আপনারা যদি এক টুকরা কেক একটু বিএনপি, জামাতি, রাজাকারের বাচ্চা, জুলাই জঙ্গিদের একটু দিতেন। ওরা তো খুব হাস্যস ছিল, খুব হাহাকার। ওদের না দিয়ে যে লোল ফলে তো পরে তো ফ্যাট ফুলবে, আপনাদের যদি এক টুকরা একটু দিতেন দাওয়াত দিয়ে। পরিশেষে আবারও দারাজ কণ্ঠে বলছি, আজকে আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ইতিহাসের ভূমিধস বিজয় হয়েছে, কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।